ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, বিরতির পর ফিরে এলাম। এর আগের অতিথি যেমন ছিল ঠিক এবারেও কিন্তু আরেক নতুন অতিথিকে নিয়ে আপনাদের সামনে। প্রত্যেকটা মুহূর্তে লোকসভায় আমাদের পশ্চিমবঙ্গের যে 8টি হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র রয়েছে, সেই লোকসভা কেন্দ্রের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেসব পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে এবং আমাদের প্রতিনিধিরা মানে এক কথায় বলতে গেলে আসানসোল থেকে শুরু করে বহরমপুর পর্যন্ত সব জায়গাতে তারা দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন পরিস্থিতি যেখানে যেখানে যা হচ্ছে তার আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে আজকের যে লোকসভা নির্বাচনের যে আজকের যে চতুর্থ দফার নির্বাচনের বিষয় চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথি সিপিএম এর বিশিষ্ট নেতা, প্রাক্তন সাংসদ শ্রী বংশগোপাল চৌধুরী। বংশদা, স্বাগত তোমাকে আমাদের অনুষ্ঠানে। বংশদা, একদম মানে অন্য আমাদের যেভাবে লোকসভা নির্বাচনগুলি চলছে আর কি, যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে ভোট গ্রহণ চলছে, বিভিন্ন আমরা কিছুক্ষণ আগে দেখলাম দিলীপ ঘোষের ওনার উপরে একটা হামলার অভিযোগ ওই জায়গায় উঠে এসেছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ উঠছে, তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে এবং তার সিকিউরিটির লাঠির ঘায়ে কোনো কারু মাথায় আঘাতও লেগেছে। এরকম বিভিন্ন জায়গা থেকে আবার আরও আরেকটা ভালো জায়গা আমরা চিত্র তুলে দেখলাম, সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ এবং কীর্তি আজাদ একে অপরকে জড়িয়ে ধরেছেন। এটাও একটা রাজনৈতিক সৌজন্যের দৃশ্য আমাদের চোখে পড়ছে এবং এইরকম দৃশ্য যদি থাকে বা প্রতি মুহূর্ত রক্তক্ষরণের বদলে যদি এইরকম দৃশ্য মানে দেখা যায়, তাহলে আমার মনে হয় যে রাজনীতির পথটা এবং খুব সুগম হবে। কিন্তু বিষয় হচ্ছে যে আজকে যে লোকসভা নির্বাচন গতকাল আমরা দেখেছি, এই লোকসভা নির্বাচনের আগে কেতুগ্রামে একটি অঘটন ঘটে যায়। কেতুগ্রামের এক তৃণমূল কর্মী তার মৃত্যু হয়, তাকে খুন করা হয় বলে অভিযোগ। প্রথমে বোম দিয়ে তাকে মারা এবং মৃত্যুকে নিশ্চিত করার জন্য তাকে অস্ত্রের আঘাতে তার দেহ ছিল এবং অভিযোগের তীর কিন্তু এবারে অন্য জায়গায় একদম তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ যেটা হয়েছে সেটা হচ্ছে সিপিএম এর দিকে অভিযোগ করা হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এর দিকে অভিযোগের তীর কি বলবে, কি মনে হচ্ছে? কেতুগ্রাম আমি খুব ভালো চিনি না প্রথম কথা, কিন্তু আমি যেটুকু শুনেছি কেতুগ্রামে এই উত্তেজনা আজকের নয়, এটা নিয়ে অবিভক্ত বর্ধমানের জেলা প্রশাসন এবং বিশেষ করে আমি সেই সময় যারা এসপি ছিলেন আমি শুনতাম তাদের কাছে যে কেতুগ্রামের কিছু জায়গাতে বাইরের লোক আসে ডাকাতি ইত্যাদি করে চলে যায়। আমি মনে করি না এরা কোনো রাজনৈতিক ব্যক্তি। আমার মত হচ্ছে এর পূর্ণ তদন্ত হোক এবং পুলিশ ওখানে কেতুগ্রামের লোককে নিরাপত্তা নিশ্চিত করতে এবং ওদের মনে যে ভয়ের আতঙ্ক থাকে আমি যা শুনেছি সেই সময়ে, এবং এটা আমাকে ওই এলাকার প্রাক্তন যারা সাংসদ ছিলেন, এমএলএ ছিলেন, তারাও বলতেন কেতুগ্রামের এই রক্তক্ষয়ী বিষয়টাকে মেনে নেওয়া যায় না। কড়া হাতে প্রশাসনটাকে দেখুক এবং তাতে যে গ্রেপ্তার হয় সে হোক গ্রেপ্তার। কেতুগ্রামের গ্রামবাসীরা কখনো এসব জিনিস ভোগ করবে দিনের পর দিন, এটা মেনে নেয়। কিন্তু একটা বিষয় দাদা যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে ইনপুট বলছে যে কেতুগ্রামে যে এই ঘটনা ঘটেছে সিপিএম এর দিকে আঙুলও উঠছে, কিন্তু যে দুজনকে পুলিশ অ্যারেস্ট করেছে তার মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার। এটা প্রশাসন কি করবে? প্রশাসন তো জানে এটা, সিভিক ভলেন্টিয়ারের ব্যাপারটাই হচ্ছে গোলমেলে ব্যাপার। সিভিক ভলেন্টিয়াররা 2 পয়সা পাক, কাজ করুক, বেকার ছেলে, এ নিয়ে কোনো আপত্তি নেই।
কিন্তু এই সিভিক ভলেন্টিয়াররা এদের উৎসটাই হচ্ছে রাজনীতির থেকে, এবং এই অ্যাপয়েন্টমেন্টগুলো কী করে হয়েছে এটা নিয়েই তো পশ্চিমবাংলায় প্রশ্ন উঠেছে, বারবার প্রশ্ন উঠেছে। একদম হাইকোর্ট বলেছে, কোর্টের জজরা মন্তব্য করেছে সিভিক ভলেন্টিয়ারকে কেন্দ্র করে। এবারে ইলেকশন কমিশন সিভিক ভলেন্টিয়ারদেরকে একেবারে পরিষ্কারভাবে বলেছে যে তারা বেরোতে পারবে না। এর পিছনে এগুলোই হচ্ছে কারণ। যারা প্রশাসনের মাথায় বসে আছে তারা যদি এগুলো না ভাবে, না দেখে, এই কাজই চলতে থাকে। আমি তোমার কাছে আমি অন্য আলোচনায় যাব, ভক্ষক হয়ে গেলে এটাই সমস্যা। না, আমি এটাই সিভিক ভলেন্টিয়ার নিয়ে যখন কথাই উঠলো আর কি, আমি ছোট্ট করে একটা জিনিস তোমার কাছে জানতে চাইছি যে এতদিনের একটা পুলিশিং সিস্টেম, যে সিস্টেমটা পাবলিকের হাতে চলে গেছে, ওপেন হয়ে গেছে, এতে কি ক্ষতি হচ্ছে না? এটা তো ওপেন হওয়া উচিত নয়। আমি ওটাই জানতে চাওয়া। পুলিশকে একটা পুলিশ কমিশন রিপোর্ট দিয়েছিল, কেন্দ্রীয় সরকার থেকে কমিশন গঠন হয়েছিল যে পুলিশের নিয়ন্ত্রণটা কীরকম থাকা উচিত। রাজনৈতিক ব্যক্তিত্ব তো অবশ্যই সরকারে তারা চালাবেন, কিন্তু ওখানে কতগুলো নিয়ম বিধি ইত্যাদি করা হয়েছিল, পরে এই কমিশনটা আর এগোলো না। এটা এগোনো উচিত আমার মতে বলে। এক, দুই হচ্ছে দেশে এরকম কোনো দিন এই ব্যবস্থা সম্ভব নয় যে ম্যান টু ম্যান পুলিশিং করে, কিন্তু পুলিশের কতকগুলো যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা লোকের কাছে সামনে আসে, তখন অপরাধীরা যেন ভয় পায় যে পুলিশ কি। দুর্ভাগ্য এটা যে এখন এই রাজ্যে পুলিশকে সমাজবিরোধীরা আর ভয় পায় না। ওরা মনে করে সরকারটা আমাদের, সুতরাং আমরা যা খুশি করতে পারি। আমরা এই অন্য আলোচনার মধ্যে তো থাকবোই, কিন্তু আমরা একবার দেখে নিই অধীর চৌধুরীকে তার কনভয়কে আটকানো নিয়ে তার বক্তব্য কি এসছে। পুলিশ চিন্তিত নয়, আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি। এখানকার পুলিশের ভরসায় এখানকার পুলিশের ভরসায় ভোট করে তৃণমূলের, আমরা ভোট করি কেন্দ্রীয় নির্বাচনের ভরসায়। তবুও বলতে এখানে যিনি এসপি সাহেব আছেন তাকে বললে অন্তত ফোনটা ধরছেন, রেসপন্সটা করছেন, এটুকু বলতে পারি। কিন্তু বাকি এখানকার যে নিচের স্তরের পুলিশ, তা তো জানেনই আপনারা, তৃণমূল পার্টির দলদাস হয়ে তাদেরকে চলতে হয়। নির্বাচন শাসনের রোষে অধীর রঞ্জন চৌধুরী কেন? নির্বাচন শাসনের রোষে তার রোষে মানে অধীর রঞ্জন চৌধুরীর দিদির রোষে আসা মানে যে প্রশাসনের রোষে যখন দিদি কাউকে টার্গেট করে তখন প্রশাসন তাকে, তবে এগুলো আমাদের ঠেকানো যাবে না, আমি চলতে যেখানে গিয়ে পড়বে সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস করা হয়েছে, সরু রাস্তা, তৃণমূলের পতাকার মধ্যে দিয়ে না গেলে যাওয়া সম্ভব। এই কথা আমি বললাম, যারা এখানে দায়িত্বে এখানে আমাকে জিজ্ঞাসাবাদ কথাবার্তা বলছিল তাদেরকে বলেছি আপনারা গিয়ে দেখুন তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে তারপরে আপনাদের যেতে হবে। এখানকার সব ভোটারকে এখানে যেতে হচ্ছে তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে। কেন? তার একটা কারণ, এখানে মানুষের কাছে ওরা ভয় প্রদর্শন করে ভোটটা করতে চাইছে, তাই জায়গাটা ঘিরে রেখেছে। যাওয়ার সময় বলছে এই সিধায় ভোট দাও। আমাদের একটা কর্মীদের দূরে কেউ আক্রমণ করে মারধর করে সমর্থন করে চেষ্টা করছে, তারা ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে সকাল থেকে চেষ্টা করছে। তারা চেষ্টা করছে, আমরা তাদের চেষ্টাকে ব্যর্থ করছি, কারণ মানুষের কথা দিচ্ছি নিরাপত্তা নিতে এখানকার পুলিশ চিন্তিত নয়, আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি। এখানকার পুলিশের ভরসায় তো নয়। এর পরিপ্রেক্ষিতে আমরা অধীর চৌধুরীর কথা, তুমি যে পুলিশের কথা বললে, পুলিশ এবং অধীরবাবুও তার বক্তব্য অনুযায়ী যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে, কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা ওখানকার যে ডিএসপি আছে তার বক্তব্য কি সেটাও একটু দেখে নেব। আপনার কাছে কি অর্ডার আছে? আপনার কাছে কি অর্ডার আছে দাদা? কার অর্ডার আটকালেন? কি অর্ডারটা দেখেন? আপনার কি এখতিয়ার আছে গাড়ি আটকানোর? সংবাদ মাধ্যমে দাদা, সংবাদ মাধ্যমে গাড়ি আটকানোর এখতিয়ার আছে? তোমার কাছে দুটো চিত্রই একদম পরিষ্কার। একদিকে অধীর চৌধুরীকে আটকে দেওয়া হচ্ছে, পুলিশিং ব্যবস্থার বিরুদ্ধে তিনি মন্তব্য করছেন, অন্যদিকে সংবাদ মাধ্যমের উপরে আঘাত আনা হচ্ছে। একটা চতুর্থ স্তম্ভ, সেই চতুর্থ স্তম্ভের উপরে যদি এই ধরনের আঘাত, তাদেরকে আটকানো হয়। গতকাল বর্ধমানে
একদম স্পেসিফিক নির্বাচন কমিশন এবং পুলিশ, এক কথায় বলতে গেলে পুলিশ যৌথভাবে সাংবাদিকদের ব্যাগ তল্লাশি করেছে, যে সেখানে নাকি তাদের কাছে অভিযোগ আছে, মানে এই অভিযোগটা কাদের সেটা পরিষ্কার নয়, তাদের কাছে অভিযোগ আছে যে সাংবাদিক দিকে নাকি বিজেপি টাকা ছড়াচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে যদি টাকাই ছড়ায় বা বিজেপি, এটা কোন জায়গায় যাচ্ছে? সংবাদ মাধ্যমের যে জায়গা, সেই জায়গাটাতেও পর্যন্ত হস্তক্ষেপ হচ্ছে। পশ্চিমবাংলায় ক্রিমিনালাইজেশন অফ দ্য পলিটিক্সটা কমপ্লিট করে দিয়েছে। আমরা যেটা বলতাম আগে যে দুর্বৃত্তায়ন রাজনীতিতে, পশ্চিমবাংলা তার থেকে কিছুটা আলাদা ছিল। অনেক অভিযোগ হতো, পাল্টা অভিযোগও হতো বামফ্রন্টের আমলে, কিন্তু তার একটা তদন্ত হতো, ব্যবস্থা হতো। সাংবাদিকদের ওপরেও সেই সময় কখনো কখনো কোথাও কোনো ঘটনা ঘটেনি আমি বলবো না, ঘটেছে, এবং সেটা খুব একটা দুটো ক্ষেত্রে হতো, কিন্তু তার একটা নির্দিষ্ট ব্যবস্থা হতো। এখন যে জায়গায় নিয়ে গেছে, পুলিশ অফিসারদের এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের অনেক জায়গাতে তাদের মুখ বন্ধ করে হজম করতে হচ্ছে। আমি ওদের পক্ষে কথা বলবো না, ওদের মধ্যে কেউ যদি দায়ী হয় বা কিছু হয়, কিন্তু এই তো আসানসোলে দুর্গাপুরে নির্বাচন হচ্ছে, ডিএম আর পুলিশ কমিশনারই তো করছেন, তো খুব ভালোই তো করছেন। এবারে যদি কেউ এখনও পর্যন্ত যা আছে, আমি বেলা এই 2:15 পর্যন্ত এখনও কোনো খারাপ খবর আমি পাইনি, কোথাও কেউ চেষ্টা করতে পারে। অভিযোগ, পাল্টা অভিযোগ আছে, আমাদের তরফ থেকে অভিযোগ আছে, সেটা দুর্গাপুরের থেকে আমি জানি অনেকগুলো অভিযোগ গেছে, তারপরে আসানসোলের দিক থেকে অভিযোগ আছে, রানীগঞ্জ, জামুরিয়া, সবাইকে অভিযোগ করবে, কিন্তু ওরা তো এটা চেষ্টা করছে। এখন ওদেরকে এই কাজটা করার ফলে ভবিষ্যতে যদি মানে অসুবিধা হয় কোনো জায়গাতে, এটা ভালো না। আর পুলিশ কেন সাংবাদিকের ব্যাগ সার্চ করবে? পুলিশের তো কতগুলো স্পেসিফিক সোর্স থাকে, কে টাকা বিলি করতে পারে পুলিশ জানে না। পুলিশ এত কিছু জানতে পারে, পুলিশ এটা জানে না যে কোন সাংবাদিক এরকম করতে পারে, তাকে তো আলাদা করে বলতে পারবে, তাকে আলাদা করে। সবাইকে ধরে ধরে পুলিশের সাংবাদিকদের ব্যাগ সার্চ করা, এটা ঠিক না। এই যে পুলিশ এবং আমরা যেটা দেখালাম যে আমরা আমাদের যে প্রতিনিধিরা যারা রয়েছে তারা প্রশ্ন করছে যে কার কথার উপরে, কিসের মানে কোন ভ্যালিডিটির উপরে তিনি আটকাচ্ছেন গাড়ি, এবং তিনি উত্তর দিতে পারছেন না। এগুলো কারোরই কথা থাকে না, অলিখিত তো একটা অর্ডার কি কারো না কারো থেকে এসছে, অলিখিত অর্ডার হয়ে গেছে। এখন থানার বাইরে আরেকজন করে ওসি কাজ করে, থানার ভেতরে একজন বসে থাকে চেয়ারে, আর থানার বাইরে একজন কাজ করে। থানার ভেতরে যিনি আছেন, মানে যিনি সরকারি ওসি, তার ক্ষমতা নেই বেসরকারি ওসির উপরে ওঠার, বদলি হয়ে যাবে। এই যে বদলির ব্যবস্থাটা পুলিশে, এই যে ডিএসপি যিনি করছেন, আমি সেদিন দেখেছি ওই ভদ্রলোকই বোধহয় ছিলেন, মোহাম্মদ সেলিমের মোটরসাইকেল কনভয়টা বোধহয় উনি, সম্ভবত আমি টিভিতে যা দেখেছি এবিপি আনন্দে। তো এগুলো ওরা দেখায় যে দেখো আমি করতে পারি, ওরা পারে না। এবং এতে কি হয়, ওরা ভবিষ্যতে নিজেরাই হেয় হয়, এবং এরা পৃথিবীতে কোনো জায়গাতে কখনো কারোর কাছে সম্মান পাবে না। আমরা আসানসোলের আমাদের প্রতিনিধি জয়ন্তর কাছ থেকে দেখে নেব কি পরিস্থিতি হয়ে আছে আসানসোল নির্বাচনের এখনকার সময়, এই মুহূর্তে। জয়ন্ত, আমাকে তুমি বলো যে এই যে তুমি দাঁড়িয়ে আছো এবং নির্বাচনের যে পরিস্থিতি আসানসোলে চলছে, এখন প্রায় 1:45 বাজতে চললো, কোন জায়গায় দাঁড়িয়ে আসানসোলের মানুষ এখনো পর্যন্ত কি সেই আগের যেমন সকালবেলায় তুমি বললে যেভাবে ভিড় থাকছে, এখনো কি সেই ভিড় আছে, না এখন এই মুহূর্তে দুপুরবেলায় খাওয়া দাওয়ার সময় কিছুটা ভিড় কম? না, কিছুটা হলেও ভিড় কমেছে, কিন্তু ভোট দিতে কিন্তু আজকে লোকরা যারা ভোটাররা আছে তারা ভোট দিচ্ছেন। এই মুহূর্তে মোটামুটি 48% ভোট আমাদের লোকসভা কেন্দ্রে পড়েছে। আমরা যাচ্ছে বিক্ষুব্ধ কয়েকটি ঘটনা ছাড়া কুলটি অঞ্চলে তৃণমূল নেতৃত্ব একটা বুথে ঢুকেছিল, বিজেপিরা বাধা দিয়েছিল, সেই ঘটনা ঘটেছি। এবার তৃণমূল যে প্রার্থী আছে সত্যরগঞ্জ সিনহা, উনি বেরিয়েছেন, বেরিয়ে পরে যে ঈদগাহ আছে, ঈদগাহ স্কুল আছে, সেখানে গেছেন, সেখানে ভোটারদের সঙ্গে কথা বলেছেন, দিয়ে তারপর পুনরায় হোটেলের দিকে উনি ছেড়ে গেছেন। এবং ওনার ধর্মপত্নী যেটা পুজো দিয়েছেন, টাকা দিয়েছেন, কথা দিয়েছেন, মোটামুটি শান্তি আসানসোল নির্বাচন লোকসভা ছোট খুব বিক্ষুব্ধ ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা ঘটেনি এমনটা জানা যাচ্ছে। অঞ্চলে পুলিশ মোতায়েন আছে এবং অবজারভাররা ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকটি জায়গাতে। আসানসোল চেরিডাঙ্গা অঞ্চলে একটি ভুয়ো ভোটারকে ধরেছিল স্থানীয়রা, সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী ছিল, কেন্দ্রীয় বাহিনী সেখান থেকে তৎপর সাহায্যে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এমন জানা যাচ্ছে।
সেটা হচ্ছে যে আমরা এর আগে পৌরসভা নির্বাচনই বলো বা বিধানসভা নির্বাচন বলো বা পঞ্চায়েত নির্বাচন বলো, আমরা একরকম ভাবে এই নির্বাচনগুলোকে দেখেছি। বিশেষ করে 2021-এর পর থেকে যেসব যে নির্বাচনগুলো হচ্ছে, তাতে যে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছিল বা যে ধরনের অঘটন ঘটানো হয়েছিল এই নির্বাচনে, মানে এবং ভোটাররা যেখানে সঠিকভাবে পৌঁছাতে পারছিল না, আজকের জায়গায় দাঁড়িয়ে আজকে 2024-এর এই লোকসভা নির্বাচনে ভোটাররা কতটা শান্তিতে এবং স্বস্তিতে ভোট দিচ্ছে এবং তারা কি কোন মানসিকতার মধ্যে দিয়ে যাচ্ছে, কি বলছে তারা? না, একদম আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, ভোটাররা বলছে সেরকম কোনো ব্যাপার না, আমরা বুথে যাচ্ছি, বুথ কর্মীরা যারা আছেন, সহযোগিতা আছেন, পুলিশ যারা আছেন তারা সহযোগিতা আছেন এবং কেন্দ্রীয় বাহিনীরা আছেন, প্রত্যেকটা সহযোগিতা আছেন। এমনি কোনো ভয়ের কোনো বিক্ষুব্ধ ঘটনা ঘটেনি যে ভয় পেতে হবে। ভোট দিচ্ছে, কিন্তু পার্সেন্টেজ হিসাবে যদি অন্যান্য জেলার থেকে তুমি হিসাব করো তো পার্সেন্টেজ আসানসোল নির্বাচন এই দুপুর 2টো পর্যন্ত কম আছে, 48% ভোট হয়েছে এমনটা জানা যাচ্ছে। কিন্তু ভোটাররা ফুর্তি পাবে, মানে নিজের আনন্দ মতো ভোট দিয়ে যাচ্ছে। কিন্তু বেলা বাড়ছে, দুপুর যেহেতু এই টাইমে মধ্যাহ্ন টাইম, এই টাইমে বাড়িতে লোকে খাওয়া দাওয়া করে, তাই বলে একটু ভোটারদের সংখ্যা বুথে কম রয়েছে। কিন্তু পরবর্তীকালে বিকাল 3টে থেকে 5টা পর্যন্ত নিশ্চয়ই আরো ভোটাররা আসবে। আশা করা হচ্ছে 75 থেকে 76% ভোট আসানসোল লোকসভা কেন্দ্রে হবে এমনটা অনুমান করা হচ্ছে। অন্যদিকে এসএস আলোলিয়া নিজের যে হোটেলে রয়েছেন, বেসরকারি হোটেলে রয়েছেন, সেই হোটেলে একটা কন্ট্রোল রুম খুলেছেন। সেই কন্ট্রোল রুম থেকে তিনি প্রত্যেকটা কর্মীদের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করে জায়গার উপরে নজরে থাকো এবং দেখো, সঠিক তথ্য আমাদের কাছে তুলে ধরো এবং যেটা আমরা যেন দর্শক বন্ধুদের কাছে ঠিকভাবে তুলে ধরতে পারি। বসত আমরা যেটা কথা বলছিলাম যে এই মুহূর্তে আমাদের আসানসোলের প্রতিনিধি জয়ন্ত সাহা, তার কাছ থেকে যে বক্তব্য যে এখনো পর্যন্ত সুন্দর এবং শান্তিতে কিছু ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে ওগুলোকে মানে একটা নির্বাচনে সবকিছুতেই থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব ভালো নির্বাচন এখনো পর্যন্ত যেটা হচ্ছে এবং 48% এখনো পর্যন্ত, প্রায় 50% বলাই যেতে পারে যে এখনো পর্যন্ত পোল হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা তোমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, দীর্ঘদিনের আজকে এইটা যদি 75% বা 70 যে পার্সেন্টেজে আসুক, কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে মানে রাজ্য রাজনীতির রাত? এবার তৃণমূল কংগ্রেসকে পিছু হটতেই হবে। আর বিজেপিও আসানসোলে, আমি বিশেষ করে বলছি, আমি দুর্গাপুর নিয়ে এখনই বলবো না কিছু, আসানসোলে বিজেপি যে একতরফা ভেবেছিল যে এই ধর্মীয় মেরুকরণ ইত্যাদি অমুক কিছু করে, কার্যত বিজেপি তো কিছু করেনি, বিজেপি কোনো কাজ করেনি। পার্লামেন্ট জিতেছে, বিজেপির আজ পর্যন্ত একটা কোনো পজিটিভ অবদান আসানসোলে বিজেপির গভর্নমেন্ট আসার পরে নেই, বরং আসানসোলকে পিছনে ঠেলে দিয়েছে হিন্দুস্তান কেবলস কারখানা, বার্নওয়াগেন কারখানা। এবং আমাদের মূল এই এলাকাটা হচ্ছে শিল্প এলাকা, দুর্গাপুর আসানসোল গোটাটা মিলিয়ে, তো বারবার সবাই বলে রুট অফ ইন্ডিয়া, কিন্তু একটা কারখানা একটা কলিয়ারির জন্য বিজেপির গভর্নমেন্টের কোনো পজিটিভ স্টেপ নেই। আর তৃণমূল যে সর্বনাশটা করেছে, রাজ্যসভাতে খোলাখুলি কয়লা খনি বিলে ওদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য ব্যাকডোর দিয়ে পালিয়ে গেছে। হিন্দুস্তান কেবলসের জমি লুট করছে তৃণমূলের লোকেরা। এবং আমি বারবার এক কথা বলছি, আজও এখানে অভিযোগ করছি যে WBSEDCL বিদ্যুৎ পর্ষদ, তার মন্ত্রী আছে, তার সচিব আছে, মন্ত্রী কি দেখতে হবে এটা, কারণ তার লোকেরা, তার দলের লোকেরা করছে। এবং সেখানে এসিবি অফিস থেকে কি করে লাইসেন্স পাচ্ছে? যে জমির মালিক হয় না, যার বাড়ির মালিকানা থাকে না, সে বিদ্যুৎ পেতে পারে না। গোটা হিন্দুস্তান কেবলসটাকে এইভাবে লুটপাট করে নিচ্ছে। এবং আজকে মুখ্যমন্ত্রী নাম কাওয়াস্তে শিল্প সম্মেলন ডাকেন, উনি কেন কাজে লাগাতে পারেন না? ওই অত বড় একটা জমি পড়ে আছে। আর এটা তো হয়ে গেছিল, ইউপিএর গভর্নমেন্টের সময়ে প্রণববাবু এটা সিদ্ধান্ত করে দিয়েছিলেন, AK অ্যান্টনি ডিফেন্স মিনিস্টার ছিলেন, সব চূড়ান্ত হয়ে গেছিল। প্রথম আঘাত খেলো বিজেপির গভর্নমেন্ট আসার পরে, হিন্দুস্তান কেবলসে তালা মেরে দিল। এই পাপ জীবনে বিজেপির পিছন ছাড়বে না। তাতে বিজেপি হয়তো জিতেছে, 14-এ জিতেছে, 19-এ জিতেছে, পরে আবার হেরেছে, TMC জিতেছে। TMC তো কিছু করেনি, ওর MP জীবনে চেনে না। ওর MP এখন যিনি আছেন, উনি জীবনের হিন্দুস্তান কেবলসে পা দিয়েছেন কিনা আমার সন্দেহ আছে। আর গিয়ে থাকলেও কোথাও একটা ভাষণ টাষণ দিয়ে চলে এসছে, ওর কাগজে কলমে কিছু বেরোয়নি। আর লোকসভাতে গিয়ে কেবলস বোঝাবার মতন ওর বোধহয় মানসিক ইচ্ছাটা নেই। বার্ন স্ট্যান্ডার্ডের কথা তুমি বললে দাদা, আমি বার্ন স্ট্যান্ডার্ডের কথাতেই যদি আসি, তাহলে বার্ন স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যখন বার্ন স্ট্যান্ডার্ড বন্ধ হয়ে যায়, সেই সময়তে রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তারপর উনি সেই সময় ওখান থেকে বেরিয়ে আসেন শেষের ক্ষেত্রে, এবং একটা টাকা অ্যামাউন্টও পর্যন্ত সেই সময় তৈরি হয়েছিল 30 কোটি টাকা সামথিং একটা, এবং প্রভিডেন্ট ফান্ডেরও একটা টাকা তৈরি হয়েছিল। সেই টাকা কোথায় গেল, কি হলো, তার কোনো হদিস কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি, এবং এটা নিয়ে কোনো আলোচনাও কখনো হয় না। হবে না আলোচনা, কারণ সরকারি ফাইল ওরকম করে হয় না। এটা মনে আছে সবাইকারই, আমার মনে আছে অন্ডাল স্টেশন তো আমার ছোটবেলার স্টেশন। অন্ডাল স্টেশনে একটা ফলক লাগানো ছিল, অন্ডালেও বার্নের জমি আছে, সেটা বার্ন রিফ্র্যাক্টরি জমি। সেখানে বললো যে রেলের ওয়াগনের জন্য আমি কারখানা করব। এই বেশি দিনের কথা নয়, আস্তে আস্তে মানুষও ভুলে যায় তো। আর তারপরে সামনে আর একটা চমক এনে হাজির করলে, আর একটা মিথ্যেকে বারবার বলতে থাকলে সেটা সত্যে পরিণত হয়। এবারে কোথায় সেই শিলাটা আছে? আসানসোল স্টেশনে। একইভাবে উনি কয়লাতে করেছেন, কয়লার হাসপাতাল করব বলে বাইপাসে জমি নিয়ে উনি যখন কয়লা দপ্তরে ছিলেন। এই জিনিসটা রাজনীতিতে অত্যন্ত গরিব কাজ, এবং উনি বার্নস নিয়ে এই খেলা খেলেছেন, উনি চিত্তরঞ্জন নিয়ে একই খেলা খেলেছেন, তারপরে ওইটা আউটসোর্স করেছেন উনি নিজে। প্রথম উনি রেলমন্ত্রী থাকার সময়, এবং বিজেপির গভর্নমেন্টে উনি রেলমন্ত্রী ছিলেন। এখন ওনার আর বলার কোনো এখতিয়ারই নেই। এবং বার্ন ওয়াগনের যত কোটি টাকার সম্পত্তি পড়ে আছে বার্নপুরে, একটা চিঠি আছে মুখ্যমন্ত্রীর, কোনো উদ্যোগ আছে, এখানকার শিল্প দপ্তরের কোনো আলোচনা আছে? জ্যোতিবাবু তো দফায় দফায় দিল্লি ছুটে যেতেন চিত্তরঞ্জন, বার্ন এবং এইসব এলাকার কয়লা খনির জন্যে। কই একবারও তো মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় না উনি কিসের টাকা আনতে যাচ্ছেন। রেগার টাকা, যে টাকায় সিএজি কোনো রিপোর্ট দিতে পারছেন না, সিএজির রিপোর্টের কোনো উত্তর দিতে পারে না এই গভর্নমেন্ট। সিএজি মানে নিজে বিধানসভাতে কোনোদিন রাজ্য সরকার সিএজি রিপোর্ট দিয়েছে আজ পর্যন্ত, কেন দেবে না? এই বেআইনি কাজগুলোকে চাপা দেওয়ার জন্য উনি বলেন কি আমি মোদির সঙ্গে মিটিং করতে যাচ্ছি। মিটিং ওইভাবে হয় না। আর রেগার টাকা যে কি গোলমাল হয়েছে সেটা আগে বোঝান দিল্লিতে। উনি টাকা তো আসবেই, সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু ফান্ড সবসময় আসবে, আর বলেন আমি নিজে দিয়ে দেবো। ওইভাবে দিয়ে দেওয়া যায় না, রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা শেয়ার দিতে পারে না। আমি যদি এই বিষয়টা নিয়ে আমি লোকে শুনে যাচ্ছে না, আমি আরেকটা জায়গায় যাই। তুমি বললে যেটা কথা হলো যে সেটা হচ্ছে যে একদম তৃণমূল একদম পিছিয়ে পড়েছে আসানসোলের ক্ষেত্রে, তৃণমূলের অবস্থা খারাপ, বিজেপিরও খুব একটা ভালো জায়গায় নেই। আমরা ভালো জায়গায় যাবো খানিকটা, এটা আমি বলতে পারি। জয় পরাজয় আমার পক্ষে বলা সম্ভব নয়, আমি জ্যোতিষী নই। কিন্তু আমি বলছি যে এবারে কংগ্রেস সমর্থনে বামফ্রন্ট প্রার্থী জাহানারা খান অনেকটা এগিয়ে থাকবে, এবং ভোটিং পার্সেন্টেজ এবং আমরা যে জায়গায় ছিলাম তার থেকে ডাবল, মোর দ্যান ডাবল চলে যাব। তাহলে আমি যদি জানতে, আমি একদম এক কথাতে তোমরা বলছি যে তোমরা জিতবে কি জিতবে না সেটা অন্য বিষয়, হাত গুনে বলা যায় না। যেখানে তৃণমূল পিছিয়ে আছে, বিজেপিও একাই কিছু করে নিতে পারবে না, তাহলে কি এই যে মানে একদম ত্রিমুখী যে লড়াইটা আসানসোল লোকসভা কেন্দ্রে হচ্ছে, সেই লড়াইটা কি একদম মানে এক কথায় বলতে গেলে ঝুলে থাকবে? কি থাকবে এটা বলা মুশকিল, কারণ আমি বলছি যে এটা বলা যায় না, কারণ ভোটিং প্যাটার্ন নানা জায়গায় নানা রকম চলে আসে, তারপরে ভোটের পরেও দেখা যায় অনেক কিছু হিসেব মেলে না, এটা পরিষ্কার কথা। কিন্তু আজকে যে লাল ঝান্ডা একটা ফ্যাক্টর হয়ে গেছে আসানসোলে, গত নির্বাচনে যেগুলো ক্যারি করতো না সেটা আজকে আর নেই, আমি এটুকু বলতে পারি। কি কয়লা খনি, কি গ্রাম, কি শহর, লাল ঝান্ডা একটা যে ফ্যাক্টর, এটা মানুষের মুখে চর্চার মধ্যে চলে এসেছে। আমি এইটা নিয়েও আর একটু আলোচনার মধ্যে আসবো, কিন্তু একবার আজকে যে লাঠিচার্জ এবং মন্তেশ্বরে যে ঘটনা ঘটেছে, দিলীপ ঘোষ এই নিয়ে কি বক্তব্য রাখছেন সেটা একটু শুনে নিই। গাড়ি তো আমার যেরকম থাকে, সিকিউরিটির গাড়ি, পুলিশের গাড়ি আর আমার গাড়ি, এটাই আছে, আর লোকও তাই আছে। এখন যদি মিডিয়া আমার সঙ্গে চলে সেটা তো আমার দায়িত্ব নয়, মিডিয়া সব জায়গায় যাওয়ার অধিকার আছে, কারণ তাদের কাজ। দাদা মন্ত্রিসভায় যদি মিডিয়া না ঘুরে আমি কি করতে পারি? এটা হুঁশিয়ারি দিলেন যে বললেন ইলেকশন কমিশন আপনাদের আটকে দেবে। এতক্ষণ তো আটকায়নি, 4 ঘন্টা ঘুরছি আমরা। আমি জানি না কি গ্রাউন্ডে আটকাবে, কি অধিকার আছে। প্রেস মিডিয়াকে কেউ আটকাতে পারে না, দিলীপ ঘোষ কেন্দ্রীয় তাকে কেউ আটকাতে পারে না। এখন ওনার সঙ্গে যে লোক না থাকে, উনি দাঁড়িয়ে আছেন একা রোদ্রের ধারে, তো এটা চিন্তার বিষয়। আমি বললাম এত বয়স্ক মানুষ কেন রোদ্রে দাঁড়িয়ে আছেন, গাড়িতে বসুন, শরীর খারাপ করবেন না। 56 বুথে বিজেপি কর্মীকে বসতে দেওয়া হয়নি এজেন্ট হিসেবে, এবং মানে মারধর করা হয়েছে, কি বলবেন? এর আগেও কোনো এজেন্ট বসে দেওয়া হতো না, এই প্রথমবার আমাদের পার্টির এজেন্ট বসলো, আমি নিয়ে গিয়ে তাকে বসিয়ে দিলাম। আপনার সঙ্গে দেখা হচ্ছে, আপনাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, গাড়ি তো আমার যেরকম থাকে, সিকিউরিটির গাড়ি, পুলিশের গাড়ি আর আমার গাড়ি, এটাই আছে, আর লোকও তাই আছে। এখন যদি মিডিয়া আমার সঙ্গে চলে সেটা তো আমার দায়িত্ব নয়, মিডিয়া সব জায়গায় যাওয়ার অধিকার আছে, কারণ তাদের কাজ। দাদা মন্ত্রিসভায় যদি মিডিয়া না ঘুরে আমি কি করতে পারি? এটা হুঁশিয়ারি দিলেন যে বললেন ইলেকশন কমিশন আপনাদের আটকে দেবে। এতক্ষণ তো আটকায়নি, 4 ঘন্টা ঘুরছি আমরা। আমি জানি না কি গ্রাউন্ডে।
আমরা শুনে নিলাম দিলীপ ঘোষের বক্তব্য, কিন্তু আমি যে জায়গাতে ছিলাম দাদা, তুমি বললে যে এই যে সিপিএম এবং লাল ঝান্ডা যেভাবে এগিয়ে যাচ্ছে, তোমাদের কি মনে হয় যে মোহাম্মদ সেলিম থেকে আরম্ভ করে যারা এবং জোটে যে যারা প্রার্থী, যে মোহাম্মদ সেলিম সেদিন যে ধরনের নির্বাচনের মুর্শিদাবাদে যে নির্বাচন হয়েছে তাতে তার যা ভূমিকা ছিল এবং এটা একদম চোখে পড়ার মতন, এবং তিনি দায়িত্ব নিয়ে মুর্শিদাবাদে যেভাবে নির্বাচন করেছেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কতটা আশা তোমাদের মধ্যে জাগিয়েছে যে এইবারের লোকসভা নির্বাচনে তোমাদের যে জায়গাটার কোনো কিছুর কোনো ভূমিকা ছিল না, সেখানে এই 2024-এর লোকসভায় আমরা একটা বড় জায়গার মধ্যে থাকবো? অনেক বড় জায়গা মোহাম্মদ সেলিম করে নিয়েছেন, মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে, এবং অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমের জয় সময়ের অপেক্ষা। অধীর চৌধুরী তো জিতবেই, ওই যে দেখাচ্ছিল তৃণমূল ওর গাড়ি, ও তো বারবার তৃণমূলকে আটকাবার চেষ্টা করে অধীর চৌধুরীকে আটকাবার ক্ষমতা বহরমপুরে তৃণমূলের নেই। আর মুখ্যমন্ত্রী গোটা রাজ্য মেশিনারিকে নামিয়ে ফেললেও অধীর চৌধুরীকে আটকাতে পারবে না। আর এবারে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে দেখিয়ে দিয়েছে যে মানুষের ঘৃণা, রাগ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এবং মোহাম্মদ সেলিম তো একটা প্রতীক। দীর্ঘদিন রাজ্যসভায় ছিলেন উনি, আর লোকসভায় ওনার যাওয়াটা আমার কাছে জয় বলে আমি আহ্লাদিত হব না, কিন্তু মানুষের সাথে মোহাম্মদ সেলিমের যাওয়াটা অনেক জরুরি, এবং সেই রাস্তাটাই কিন্তু মুর্শিদাবাদের লোকেরা বেছে নিচ্ছে। আমি তোমার কাছে একটু অন্য বিষয় নিয়ে একটা ইয়েতে আসবো। আজকে আমরা একটা জায়গাতে একটা আর্টিকেলে দেখলাম, সেটা হচ্ছে যে যেটা নিয়ে সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মন্তব্য এসছে, যেমন গার্ডেন রিচ, যেখানে প্রচুর বহুতল হয়েছে, সেই বহুতল যেমন হয়েছে সেই বহুতল ভেঙে অনেকের জীবনও গেছে। সেই গার্ডেন রিচের তোমার যদি খবর আসে, সেটা হচ্ছে যে ওখানকার মানে কলকাতার বিল্ডিং ডিপার্টমেন্ট যেটা আছে, পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্ট, তারা একটা কথা বলেছে 90% ওখানে যত বাড়ি হয়েছে তারা সবটাই নিয়ম বহির্ভূতভাবে তৈরি হয়েছে। এবং এটা কথা বলবো মাঝখানে, হ্যাঁ একদম একদম, তৃণমূলের হাতে কর্পোরেশন থাকবে আর নিয়মে চলবে, এটা বলা খুব কঠিন। কলকাতা কর্পোরেশনের এমনি একটা নাম ছিল, চোরপোরেশন বলতো না আগে, অনেকে বলতো। ওর বদনাম এমনই ছিল, অনেককে শুনতে হয়েছে, এই গালাগালি মেয়রদের খেতে হতো। তো সুব্রত মুখার্জি আমাকে একবার কথা বলছিল মেয়র থাকার পরে, বলে যে 4 আনা উপর থেকে ফেলে দিই তো নিচে আর নামবে না। তা এখন সুব্রতবাবু তো বেঁচে নেই, এখন 4 আনা কেন, ওখানে যদি একটা মানে খোলামকুচিও ফেলে দেয়, তার এখানে ববি হাকিমের রাজত্বে আর কেউ পাবে না ফিরে। কিন্তু গোটা কলকাতা কর্পোরেশন এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, এবং এটা মানতে চাইছে না এই রাজ্যের সরকার, মানতে চাইছে না কর্পোরেশনের যারা প্রতিনিধি, মানে সরকারি প্রতিনিধি যারা, ওরা গোটাটাকে হচ্ছে যে লুটমার করে এখন লুটমার এক্সপ্রেস চালিয়ে যাচ্ছে কলকাতা কর্পোরেশন। কলকাতা কর্পোরেশনের ভবিষ্যৎ আর কিছু থাকবে না। কিন্তু আমি যদি বলি যে এর পরিপ্রেক্ষিতে এই ঘটনা কলকাতা কেন, অন্য মফস্বলের কর্পোরেশনগুলো একদম একদম, আমি আসানসোল কর্পোরেশনে কি, আমি অন্য কর্পোরেশনে বাড়ি সমস্ত বেআইনি পুকুর বোঝানো সব চলছে। একদম, আমি অন্য কর্পোরেশনের আলোচনায় আসবো, আসানসোল পৌরসভার কথা বলবো, আমি দুর্গাপুর পৌরসভার কথা বলবো, কিন্তু এর পরিপ্রেক্ষিতে এটাকে ফিরহাদ হাকিম মেয়র কলকাতা এটাকে স্বীকারও করেছেন, এবং তিনি যে অভিযোগটা করেছেন যে এই যে বেনিয়ম যা নিয়ম বহির্ভূত যা কিছু হয়েছে তা 34 বছরে বাম জমানায় হয়েছে, এবং এইগুলো সমস্ত কিছু তৈরি করা এবং সমস্ত কিছু হওয়া আপনাদের সময়। তার বক্তব্য, আমি তো কারো বাড়ি ভেঙে বার করে দিতে পারবো না, তাহলে এই নিয়ম বহির্ভূত যত কিছু হয়েছে সেটা আপনাদের ঘাড়ে চাপানো হয়েছে, আপনারা কি বলবেন? এখন এটা পশ্চিমবাংলায় সৌভাগ্য যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে উনি দোষারোপ করছেন না। 34 বছরের পরে কত বছর ওরা কর্পোরেশন চালালো, এগুলো তখন বেরোচ্ছে না কেন? যখন একটা বাড়ি ভেঙে পড়ছে, যখন মুখ দেখাতে পারছে না লোকের কাছে, বস্তির পর বস্তিতে আগুন লাগছে, ওদের নির্লজ্জ ওরা। আগুন কেন লাগছে? বামফ্রন্ট তার ওর তলায় কেরোসিন আর দেশলাই রেখে দিয়ে যায়নি, এত বস্তিতে আগুন লাগে প্রমোটারদের সহায়তা ছাড়া। আর বুদ্ধদেব ভট্টাচার্য যে পার্ক স্ট্রিটে বাড়িটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন, ওটা তো একবারও বলে না। বুদ্ধদেব ভট্টাচার্য নগর উন্নয়ন মন্ত্রী ছিলেন, আমার মনে আছে স্পষ্ট, তখন আমি ছিলাম বিধানসভাতে, সম্ভবত আমি মন্ত্রী তখন। হ্যাঁ, অশোক ভট্টাচার্য পরে নগর উন্নয়ন দপ্তরে এসেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য পার্ক স্ট্রিটের একটা ম্যানশন ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন, পেরেছে আজ পর্যন্ত তৃণমূল। দিস ইজ বুদ্ধদেব ভট্টাচার্য, এই জন্য বলেছিল ব্র্যান্ড বুদ্ধদেব। আমি মনে করি ওই ব্র্যান্ড
আর পশ্চিমবাংলায় ফিরবে। আগুন লাগার কথা তুমি যখন বললে দাদা, আমি এটা নিয়ে বলি, আগুনের কখনো কোনো তদন্তের কোনো সঠিক মানে রিপোর্ট কখনোই কোনো জায়গা থেকে না আসেও না, পাওয়াও যায় না। করে আগুন লাগাটা দেখা যায়, তুমি বস্তির কথা বলছো, বস্তি একটা পর একটা আগুন লাগছে। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে একটা জানতে চাইছি যে দীর্ঘদিন এডিডিএ চেয়ারম্যান থাকার পরেও এইবার ছিল এবং এডিডিএ কে খুব ভালো করে দেখেছো, আজ থেকে বছর দুয়েক আগে এডিডিএতে আগুন লেগে গেল, অফিসে আগুন লেগে গেল এবং আগুন লেগে একেবারে অনেক কিছু ভস্মীভূত হয়ে গেল, বিভিন্ন ধরনের টিম এলো, তারা তাদের মতন করে পর্যবেক্ষণ করলেন, কিন্তু এখনো পর্যন্ত তদন্তের কোনো রিপোর্ট এলো না। কি মনে হলো, এটা কেউ কি তোমার এই যে পরিকল্পিত তুমি কথাটা বললে, এটাও কি সেই পরিকল্পিত কোনো কিছু যে কোনো কিছুকে চাপা দেওয়া হয়ে গেল? না না, আমি এটা বলবো না, কারণ যে আগুন লেগেছে সেই আগুনটা তদন্ত করেছে, ফায়ার সার্ভিস করেছে, অফিসাররা করেছে। বস্তিতে আগুন লাগার এডিডিএর অফিসের একটা ঘরে আগুন লাগার মধ্যে তফাৎ আছে। আমি কেন হয়তো আজ এডিডিএতে বিরোধীরা আছে, তৃণমূল আছে বলে আমি চাপিয়ে দেবো কেন? আর এডিডিএর প্রত্যেকটা রেকর্ড কিন্তু রাখা থাকে, আলাদা দুটো সেট থাকে, একটা পুড়িয়ে ফেললেও আর একটা সেটা নথি নড়বে না, মানে সেটা নড়ানো মুশকিল আছে, আমি জানি এই সিস্টেমটা, আমি জানি। আর এডিডিএর যারা সিও হয়, চেয়ারম্যান আমি জানি না, আমাকে কেউ দুর্নীতিগ্রস্ত বলে দিয়েছিল, আমি তার উত্তর দিয়েছি, আমি এখনও দাঁড়িয়ে আছি, আমি বলি সবসময় সোজা হয়ে আমি দাঁড়িয়ে আছি। সিওদের ক্ষমতাটা অনেক বেশি এডিডিএতে, এবং সিওরা যদি সঠিকভাবে কাজ করতে পারে, এবং আমি আজ পর্যন্ত মনে করি না এখনও এই গভর্নমেন্টের আমলে কোনো সিও এডিডিএর কোনো অনিষ্ট করেছে, আমি কোনো দিন বলবো না এটা। এই আইএস অফিসারদের উপর আমার কিন্তু প্রচণ্ড আস্থা আছে, আমি যা কাজ করেছি, আমি দেখেছি ওদের দক্ষতা, আমি তাদের নাম নেব না, অনেকে ছিলেন তারা, তারা কেউ কেউ মুখ্য সচিব হয়েছে, প্রত্যেকটি অফিসার তারা কিন্তু দায়িত্বশীল, তারা এই রেকর্ড রাখে। এবং এডিডিএতে ওই অফিসের ভেতরে কিছু করা খুব মুশকিল আছে। তবে এবারে অন্য কোনো ঘটনা গত কয়েক বছরে ঘটেছে কিনা, 11-র পরে আমি তো বলতে পারবো না, এবার ওখানে সিস্টেম কিছু পাল্টেছে কিনা। তবে আমি এটা শুনি যে দলের লোকরা হস্তক্ষেপ করার চেষ্টা করে কখনো কখনো, এই নিয়ে ওদের মধ্যে নানা রকম বিতর্ক আছে, বিবাদ আছে। আর এডিডিএকে আমি ছোট করি না, আমি যেহেতু একটা লম্বা সময় 14 বছর 15 বছর, একদম এবার আমি তোমাকে এটা বলি একদম, কিন্তু ঘটনা হচ্ছে যে এটাও আবার অভিযোগ উঠছে, বা এটা তুমি আরো ভালো করে বলতে পারবে, সেটা হচ্ছে যে আমি এর আগেও এটা নিয়ে এডিডিএর ভাইস চেয়ারম্যানের সঙ্গেও কথা বলেছিলাম, তিনিও এটাকে একদম মানে বাইপাস করে চলে গেছিলেন। তো সেটা হচ্ছে যে তোমার আমলেই যদি হয়ে থাকে, তোমার আমলেরই কথা বলছি, যে এডিডিএর এমন অনেক সিও আছে যাদেরকে তোমরা জমি দিয়েছো, এই বিভিন্ন এডিডিএর ল্যান্ড তাদেরকে দেওয়া হয়েছে, এবং তারা এখানে বাড়ি কেউ কয়েকজন বাড়ি করেছে, বাকিরা জমিটা রেখে দিয়েছে, আবার পরে বিক্রি করে দিয়ে চলে গেছে, এরকম অভিযোগও কিন্তু আছে। না, আমার এরকম মনে পড়ে না, আমাদের সিওরা জমি নিয়েছে, বাড়ি করেনি, জমি তো পেতেই পারে। রাজারহাটে তো মুখ্যমন্ত্রী আইএস অফিসারদেরকে ওপেন একটা এখন অ্যাক্সেস দিয়েছেন। রাজারহাট তো আমি বলি ছোট ব্রেকিং বলে দিই দাদা, তারপরে তোমাকে আসবো। সেটা হচ্ছে এই দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডের আমরাই গ্রাম, সেখানে বিজেপি কর্মীদিকে মারধর করা হচ্ছে রাস্তায় ফেলে, এরকমও ঘটনা ঘটছে আর কি এখন এই মুহূর্তে যেটা ইনপুট এলো আর কি। সেই জায়গায় দাঁড়িয়ে মানে শুরুটা কোনো না কোনো জায়গায় শান্তির জায়গায়, যদিও এটা বিক্ষিপ্ত ঘটনা, কিছু একটা কোনো না কোনো ঘটনা ঘটছে, কিন্তু এটা একটা ব্রেকিং আমাদের কাছে এলো এবং এটা আমরা জনসাধারণের কাছে পৌঁছে দিলাম। যে জায়গায় আমরা ছিলাম দাদা, এডিডিএ সিওরা জমির দিকে হাত দিয়েছে, আমি পাবে না তারা। এখন তো আইএস অফিসাররা রাজারহাটে জমি পেয়েছে, এই তো 1-2 বছর আগে পেয়েছে। তো এখানে জমি তারা যদি দাম দিয়ে কিনে নেয়, কেউ মানে রেজিস্ট্রি করে লিজ নেয়, নিতেই পারে। আমি নিলে একটা কোশ্চেন থাকে, আমি নেব কেন? কারণ আমি যেহেতু পলিটিক্যাল এক্সিকিউটিভ, আমার নেওয়া উচিত নয়, এটা আমি বিশ্বাস করি, আমার কোনো আত্মীয় নেওয়া উচিত নয়, সেটা আমি কলম ছড়াবো। কিন্তু আইএস অফিসাররা কি অপরাধ করলো? স্কুল টিচার যদি পেতে পারে, আমি বহু স্কুল টিচারকে জমি দিয়েছি, বহু, এবং তারা কেউ কাউকে তদবির করে আসেনি। আমার সঙ্গে এখনও কারো দেখা হয়ে যায়, দিদিমণি স্কুল টিচার অল্প টাকা পুঁজি জমিয়ে রেখেছিল, তো তারা পেতে পারে। আইএস অফিসাররা কি কোটি কোটি টাকা মাইনে পায় নাকি? ওদেরও তারা থাকার জায়গা চাই। কেউ পেয়েছে, 2-4 জন, 1-2 জন আমার মনে হয়, আর তারা কেউ অন্যায় পথে কিছু নেয়নি। আমি কখনোই কথা বলবো না, এটা ঠিক নয় রাজনীতির, না একদম এটা ঠিক নয়, বা পেয়েছে এটাও যেমন জায়গায় আছে, কিন্তু বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কাজগুলো এডিডিএর করা উচিত কতটা, মানে এবং সেগুলো থেকে মানে এখন পাইয়ে দেওয়ার এবং
যে 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 ট্রেন্ড এখন চলছে আর কি, আমরা দেখছি বিভিন্ন জায়গায় অনেকেই অনেক কিছু পেয়ে যাচ্ছে যেটা হয়তো তাদের পাওয়ার জায়গা বা পাওয়া উচিত নয়, সেটাও কিন্তু যদি মানে লিস্ট করে দেওয়া হয় তাহলে তো অনেক বড় জায়গা চলে যাবে যে এটা কি করে হচ্ছে, এবং এটা অভিযোগের তীর অনেক মানে এমন একটা পর্যায়ে পৌঁছাবে নেই। অ্যাকচুয়ালি এডিডি এর অ্যাডমিনিস্ট্রেশনটা আর আগের জায়গায় নেই, এটা আমাকে অনেকে বলে। আমি কিন্তু কোনোদিন তদন্ত করার চেষ্টা করি না এডিডি এর সম্পর্কে। আমি পরিষ্কার কথা আমি বলছি, আমার একটা দুর্বলতা আছে। আমি এডিডি এর কোনো স্টাফ, কোনো অফিসার, কোনো চেয়ারম্যান কারুর সম্পর্কে আমার বলতে আমার একটু বাধে আমার, কারণ এটা আমি নিজে ওই সংস্থায় 16 বছর থেকেছি, ওটা আমি ঘরবাড়ির মতো দেখি ওকে আজও। আমি মনে করি যে এর একটা পবিত্রতা রাখা উচিত। চেষ্টা তো হবেই, গোটা রাজ্যে নৈরাজ্য হবে আর এডিডিএতে গোলাপ ফুলের সুবাস বেরোবে, এটা হতে পারে না। কিন্তু এর জন্য আমি কোনো অফিসারকে দায়ী করব। পলিটিক্যাল এক্সিকিউটিভ একদম 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 রানিগঞ্জ, তোমার এলাকা রানিগঞ্জে যে নির্বাচন হচ্ছে, এবং এক সময় তোমাদের মানে এক কথায় বলতে গেলে শুধু রানিগঞ্জ বললে ভুল হবে, গোটা বর্ধমান মানে অবিভক্ত বর্ধমানকে আমরা মানে এক কথায় লালগড় বলেই বলা যেত, লাল দুর্গ। সেই লাল দুর্গে এখনো পর্যন্ত লাল ঝান্ডা ঠিকঠাক করে ফুটলো না। মানে বিধানসভাতেও যা পরিস্থিতি ছিল 2021-এর, 2024-এর তো দিকে তাকিয়ে আছে, কিন্তু তারপরেও অনেকগুলো নির্বাচন হয়ে গেল 2011-র পর থেকে। সেইভাবে কিন্তু লাল দুর্গে সিপিএম তাদের জায়গাটা ধরে রাখতে পারলো না। এটা কি তোমাদের 34 বছরের লিগাসি তোমাদেরকে তেড়ে বেড়াচ্ছে? সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। আমাদের যখন সময় আসার, একদিনে তো আসে না, ফুলটা আস্তে আস্তে কুড়ি থেকে ফুটে ওঠে। এই যে আমি বললাম একটু আগে, জাহানারা খান এবার অনেকটাই হবে, এই যে অনেকখানা জাম্প হবে, এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় পাওয়া। এগোচ্ছি আমরা, পিছু না। আমি এটুকু জোর দিয়ে বলতে পারি আমরা এগোচ্ছি। হ্যাঁ, আমরা তো খারাপ জায়গায় চলে গেছিলাম, আমাদের জামানত জব্দ হয়েছে, আমাদের নানা অসুবিধা হয়েছে, ভালো ভালো আসন হেরে গেছি। 2011-এ রানীগঞ্জ বিধানসভা হেরে গেছি, যা কখনো হারিনি আমরা। আবার 16-তে সেটা ফিরে পেয়েছি। এই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে এগোবো। সন্তোষ দেব রায় এখানে দুর্গাপুর ইস্পাতে জিতেছেন একবার, তো এরকম করেই এগোবো। কিন্তু এগিয়ে যাচ্ছে, এটা ঘটনা। এবং আমি আসানসোল লোকসভাতে বলতে পারি এবার যে ওই দুর্দিনের জায়গায় আমরা দাঁড়িয়ে নিই না। আমি এটাই জায়গায় যে সেটা হচ্ছে যে 2011-এর জনসাধারণ মানুষের মানে একদম 2000 মানে না 34 বছরের টানা একটা লড়াইয়ের পরে, 34-এর পরেই তো হয়। হ্যাঁ, সেটাই বলছি, লম্বা জায়গা না, বেশি দিন একই তরকারি খেতে খেতে না মানুষের মুখ খারাপ হয়ে যায়। মানে আলু পোস্ত খেতে লোকে ভালোবাসে, এবার আলু পোস্তটা মনে হচ্ছে যে তখন আর ভালো লাগে না। বর্জন তো করেছে, কে বলেছে? এই যে 34 বর্জন করেছে তো মানুষ। আমরা তো বলেছিলাম যে 2011 নির্বাচনের পরাজয়ের দায় আমাদের, আমরা পরাজিত হয়েছি। এবং আমরা নির্বাচন হলে আমরা কখনো নির্বাচন কমিশনকে দোষ দিই না। আমি নির্বাচনে কোথাও হারবো আর আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দোষ দেবো, আমি বলবো যে পুলিশ জোর করে ভোট করিয়ে দিয়েছে। ওটা তৃণমূলের কালচার ছিল, চিরকাল বলতো, বই বার করেছে। এখন নতুন ইতিহাস পশ্চিমবাংলায় বেরোচ্ছে। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এই দুর্গাপুর কর্পোরেশনে ভোট হয়েছে? কেউ বলুক তো আমাকে। কিন্তু এই জিনিস ছিল না পশ্চিমবাংলায়। হ্যাঁ, আমরা হেরেছি 2011 নির্বাচনে, মাথা পেতে নিয়েছি আমরা। গত লোকসভায় হেরেছি, মাথা পেতে নিয়েছি। কিন্তু তার মানে এটা না যে আমরা একেবারে রসাতলে চলে যাব। আর আপস অ্যান্ড ডাউনস তো থাকবেই, পরিষ্কার কথা। সব জায়গাতেই মানুষের চড়াই উতরে থাকে। পরীক্ষায় একটা ছেলে প্রতি বছরই ফার্স্ট হয়, হতে হতে কোনো সময় সে ধাক্কাও খায়। ধাক্কা খেয়েছে, আমার ভালো হবে না। এই যে ধরো তোমরা আপস অ্যান্ড ডাউনস তো থাকবেই, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে থেকেই তো সমস্ত কিছু চলবে। এটাও যেমন বাস্তব জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক সেই রকম জায়গাতে এই যে ধরো তোমাদের এখন যেভাবে তোমাদের নতুন নতুন চিন্তা ভাবনা করেছো, নতুন নতুন ছেলেদিকে তোমরা মাঠে নামিয়েছো, যারা এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা করছে, এরা যদি এই যে যারা এখন প্রতিদ্বন্দ্বিতা করছে, এরা প্রত্যেকে যদি বিধানসভার ক্ষেত্রে যদি তোমাদের জায়গায় থাকতো, তখনও যদি তোমরা এদেরকে সামনে রাখতে, দেওয়া হয়েছিল তো, দেওয়া হয় না, এইভাবে দেওয়া হয়নি, গুটি কয়েক দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু আর সেইভাবে না গুটি কয়েক কেন। গত বিধানসভাতে আমাদের এক ঝাঁক নতুন প্রার্থী আমাদের করা হয়েছিল। এটা সবটা যে নতুন পুরনো, প্রবীণের অভিজ্ঞতা আর নতুনের এগিয়ে চলা, এই দুটোর মধ্যে দিয়েই তো পার্টি গড়ে ওঠে। আমি যখন 26 বছর বয়সে প্রথম সর্বকনিষ্ঠ এমএলএ ছিলাম, আমার কি অভিজ্ঞতা ছিল? এই নেতৃত্বই তো আমাকে এগিয়ে দিয়েছে, আমাকে অভিজ্ঞতা দিয়েছে। এই দুর্গাপুর, আসানসোলের অনেক দিকপাল নেতা আমাকে তৈরি করেছে। তারা, রবীন সেন তো ছিলেনই, হারাধন রায় ছিলেন, বিকাশ চৌধুরী ছিলেন, অজিত মুখার্জি ছিলেন, দিলীপ মজুমদার ছিলেন, আরও অনেক নেতারা ছিলেন এখানকার, সুখেন সরকার ছিলেন, আমি অনেকের কথাই বলি। তো এটা তো হবেই, এবং এই করেই তো আমরা এগোচ্ছি। এই যে আমাদের নতুন ছেলেমেয়েরা তো ভালো কাজ করছে, ভবিষ্যতে এরাই এগোবে। কিন্তু
সেটা প্রবীণের অভিজ্ঞতা নেই। আজকে সূর্যকান্ত মিশ্রের অভিজ্ঞতা, বিমান বসুর অভিজ্ঞতা, মোহাম্মদ সেলিমের, আমি এই যে বললাম লোকসভাতে মোহাম্মদ সেলিমের পদার্পণ একটা অন্য ব্যাপার কাজ করবে, কারণ লোকসভায় তার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। এবং মোহাম্মদ সেলিম একটা, আমি বলি আমার কাছে লোকসভাতে একটা ব্র্যান্ড, রাজ্যসভাতে দীর্ঘদিন রাজ্যসভায় ছিলেন। তো এটা তার কাজ করবে এবং মানুষের এর থেকে এমন অনেক কিছু বেরিয়ে আসবে যেটা এগোতে পারবে। আবার আস্তে আস্তে এদিকে দীপশিতারাও তৈরি হচ্ছে, মীনাক্ষীরাও তৈরি হচ্ছে, বাকিরাও তৈরি হচ্ছে, নতুন যারা এবারে প্রার্থী হয়েছে। তো আমাদের শ্যামলী প্রধান অত্যন্ত ভালো মহিলা নেত্রী। এই যে জাহানারা আমাদের 10 বছর এমএলএ ছিল, ওরও অভিজ্ঞতা তৈরি হয়েছে কম বয়স থেকে। 2011-এ ওকে আমি এমএলএ দাঁড়াতে দেখেছি। তো এইভাবেই তো হচ্ছে। এই জাহানারা কম ভালো নেত্রী হবে ভবিষ্যতে, এই শ্যামলী প্রধান কম ভালো নেত্রী হবে। একইভাবে দীপশিতা, মীনাক্ষী এরাও গড়ে উঠছে। আবার আমাদের সৃজন ভট্টাচার্য গড়ে উঠছে, সায়নদীপ ইতিমধ্যে তার নেতৃত্বের জায়গায় এসছে, বাকিরাও আসছে। তো এগিয়ে যাবে এইভাবে। আমাকে একটা জায়গা তোমার কাছে আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে এইবারের যে তোমাদের সঙ্গে জোট হয়েছে কংগ্রেসের, এবং এই জোটে কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে এবং কংগ্রেসের কাছ থেকে তোমাদের ভোটের ক্ষেত্রে তোমরা কতটা আশাবাদী যে কংগ্রেস তোমাদের সঙ্গে ভোটের জায়গায় থাকবে? কংগ্রেস তো দেখিয়ে দিয়েছে এবার, এটা তো মানতেই হবে। অধীর চৌধুরী নিজে যা ভোট করেছেন নিজের লোকসভাতে, মোহাম্মদ সেলিমের জন্য সমানভাবে একইভাবে কোনো জায়গাতে 1 ইঞ্চি উনি সরে যাননি, এটা কিন্তু দৃষ্টান্ত। এবার কংগ্রেসের সঙ্গে আমাদের নীতিগত আগে বহু বিরোধিতা ছিল, নীতিগত বিরোধ আছে, দুটো পার্টি মিলবে না কোনো দিন, এটাও ঘটনা। কিন্তু এইটা করা হয়েছে বিজেপিকে ময়দান থেকে হটাবার জন্যে, আর তৃণমূলের বিরুদ্ধে এখন ডেমোক্রেসি যেভাবে এখানে বুচার্ড হয়েছে, ডেমোক্রেসিকে এরা কুপিয়ে কুপিয়ে খুন করেছে, এখন এছাড়া কোনো পথ নেই। আর অধীর চৌধুরী অত্যন্ত আন্তরিকভাবে কংগ্রেসের পক্ষ থেকে এই কাজটা করেছে। কিন্তু তোমাদের যে জোটের কথা তোমরা বলো, এটা আসন সমঝোতা, জোট কেন হবে? না, তোমরা তো ইন্ডি জোটের, তোমাদের আসন সমঝোতার কথা, তোমরা তো নিজেরা নিজেদিকে ইন্ডিয়া জোটের মধ্যে বলছো। জোট মানে কি, আমি কি বলছি, এটা তো ইলেকশনের জন্য, ইলেকশন ম্যানিফেস্টো কমন একটা জায়গা, কমন প্ল্যাটফর্মে এসছে। সব জায়গায় যে একমত থাকবে, কেন থাকবে? থাকে না, তো নেই তো। তাহলে তো দুটো দল এক থাকতো, সে থাকে কি? বামফ্রন্টের সব দল এক নাকি? আর যদি না, সে তো নেই। সেখানে দেখা গেল যে কংগ্রেস এবং সিপিএম যেখানে পুরুলিয়াতে সমর্থন করেছে, সেখানে ফরওয়ার্ড ব্লক তাদের আলাদা করে প্রার্থী দিয়েছে। দেয়নি, এটা ঘটনা তো দেয়নি। তো সেই জায়গায় একদম দিতেই পারে তাদের রাজনৈতিক, এবং জোটের মধ্যে তারা নেই, ওরা পুরুলিয়ার ক্ষেত্রে নেই, অন্য জায়গায় আছে। কিন্তু এইবার এটাই তো আমার এটা তোমার কাছ থেকে জানতে চাও, সেটা হচ্ছে যে এই যে ধরো তাহলে জোট ধর্ম ইন্ডিয়া জোটে তোমরা যদি ধরো আজকে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলো, তাহলে সেক্ষেত্রে কি তোমরা ভেতর থেকে সহযোগিতা করবে না? আগে বিগত দিনে যেমন বাইরে থেকে সাপোর্ট করেছিলে সেরকম বাইরে থেকে সাপোর্ট করবে? সেটা তো পরের কথা, এটা তো আমি বলার এই মুহূর্তে কেউ নই। এটা মোহাম্মদ সেলিম, সীতারাম ইয়েচুরি, সূর্যকান্ত মিশ্র, প্রকাশ কারাত, এরা বসে ঠিক করবে। মানিক সরকার, নীতিগত আমাদের তো একটা জায়গা থাকে, আমাদের একটা ডিসিপ্লিন পার্টি। ও যে যতই বাইরে বলুক, আমাদের ওই ডিসিপ্লিনটাকে ভাঙতে পারবে না। এটা শৃঙ্খল নয়, এটা শৃঙ্খলাটা আমরা স্বেচ্ছায় মেনে নিই, এটা মেনে নিয়ে আমরা শৃঙ্খলিত থাকি। কারণ আমরা মনে করি আমাদের একটা বেটারমেন্ট করার জায়গা আছে। জ্যোতিবাবু যেটা বলেছিলেন যে মানুষের স্বার্থ ছাড়া অন্য কোনো স্বার্থ আমাদের কাছে বড় নয়। আমরা বলেছি যে আজকে ডেমোক্রেসিকে বাঁচাবার জন্য এটা করতে হবে। এবার ভিতর থেকে হবে না বাইরে থেকে হবে, এই প্রশ্ন মীমাংসা হবে নীতিগতভাবে। যদি সেই জায়গায় হয় যে দেখা গেল যে তোমাদের সাপোর্টের প্রয়োজন হয়েছে, সেক্ষেত্রে বাইরে থেকে সাপোর্টও তোমরা কোনো না কোনো কারণে বা ভেতর থেকে সাপোর্টের হতেও করতে পারো। কিন্তু আমরা আবার এটাও দেখেছি যে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়ার পেছনে তোমরাই সব থেকে বড় ভূমিকা পালন করেছো। আমরা মানে কি, মানে বিতর্ক ছিল, একদম বিতর্ক ছিল, তো বিতর্ক ছিল, কেউ অস্বীকার করতে পারবেন। কেন্দ্রীয় কমিটিতে বিতর্ক হয়েছে, জ্যোতিবাবু সেই পদটাকে স্বেচ্ছায় হাত দিয়ে ঠেলে দিয়েছেন। এটা জ্যোতিবাবুকে মহান করার জন্য আমি বলছি না জ্যোতিবাবু মহান, আমি না বললেও জ্যোতিবাবু থাকবেন, সারা জীবন থাকবেন, ভারতের ইতিহাসে ওর নাম অম্লান হয়ে থাকবে। কিন্তু বিতর্ক ছিল, পার্টি অ্যাকসেপ্ট করেনি। না, তোমাদের ক্ষেত্রেও একটা জায়গা দুটো মত ছিল, দুটো মত ছিল একদম। মানে আমি তো একটা মতের পক্ষে ছিলাম, আমি তো খোলাখুলি বলছি, আমি জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করার পক্ষে ছিলাম। মত ছিল দুটো। মানে এই যে কেরল লবি, এক কথা লবি দিয়ে আমি বিচার করি না, কেরল লবি এবং বাংলার লবি, বাংলার থেকে কেউ মুখ্যমন্ত্রী হোক এটা যেন কেউ মেনেই নিতে চায় না। এটা না, বৃন্দা কারাত তো বেঙ্গলের সঙ্গে যুক্ত, প্রকাশ কারাত, বৃন্দা কারাত কি আলাদা বেঙ্গল থেকে?
প্রকাশ কারাত, নিরুপম সেন, বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুর সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছে। লবির কোশ্চেন এটা নয়। VS অচ্যুতানন্দন, ওকে আমরা স্যালুট করি বাংলা থেকে, উনি আমাদের লিডার। মানিক সরকার ত্রিপুরা হতে পারেন, মানিক সরকার আমাদের পশ্চিমবাংলার পরম আত্মীয়, মানিকদা আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ। এটা দিয়ে লবি দিয়ে কোনো আমাদের লবি ফবি ওসব কাজ করে না। পলিসিতে বিতর্ক হয়, তাহলে এখানকার লোকও তো সমর্থন করেছে। কেরালার লবি তো করেনি, সমর্থন তো পশ্চিমবাংলার কেউ না কেউ করেছে, কোনো নেতৃত্ব করেছে। লবি দিয়ে এটা হয়, আমি এটা বলবো না কখনো। আজকে যদি মানে আমরা দেখতে যাই, আমরা যেটা একটু আগে বলছিলাম যে দুর্গাপুর নিয়েও কথা বলবো, আসানসোল নিয়েও কথা বলবো। আসানসোল পৌরসভায় যে ধরনের দুর্নীতির কথা হয়েছে, এবং এটা কিন্তু মানে এর আগের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিও মঞ্চে মানে আমাদের স্টুডিও থেকেও তিনি তার কথা বলেছেন, এবং তিনি সব জায়গায় পৌঁছাতে চেষ্টা করেছেন যে তার দল থেকে বেরোনো বা এই জায়গাটা থেকে আসানসোলের মানুষের কাছে একটা বার্তা পাঠানো যে না, আমরা এমনি যায়নি, সব থেকে বেশি বঞ্চিত হয়েছে। এবং এটাও অস্বীকার করার কিছু নেই যে সব থেকে বেশি রেভিনিউ আসানসোল এবং দুর্গাপুর এই দুটো জায়গা থেকে হাইয়েস্ট রেভিনিউ দিচ্ছে। কিন্তু এই দুটো জায়গাকেই কিন্তু খুব একটা ভালোভাবে কলকাতা বা আমরা যদি বলি রাজ্য সরকারের তরফ থেকে খুব একটা ভালোভাবে নেওয়া হয় না। কিন্তু রেভিনিউয়ের ক্ষেত্রে ঠিক সময় মতন ঠিক জায়গা থেকে পৌঁছে দেওয়া এবং কিভাবে কি নেওয়া যায়, নেওয়ার সময়তে খুব ভালোভাবে নিচ্ছে, এবং দেওয়ার সময়তে কিন্তু কোনো রকম কিছু নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি বলি যে এই যে ধরো দুর্গাপুর পৌরসভা এখনো পর্যন্ত করতে পারলো না নির্বাচন, দুর্গাপুর পৌরসভা নির্বাচন না করাটা রাজ্য সরকারের একটা বড় ব্যর্থতা। এটা গণতন্ত্রে হয় না কোনোদিন। জোর করে ওরা নির্বাচনটা আটকে রেখেছে, এবং আমার মনে হয় লোকসভার জন্য বোধহয় অপেক্ষা করছিল, এবং লোকসভা দেখবে তারপর ট্রেন্ড অনুযায়ী করবে। কিন্তু এটা হয় না। অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিনের পর দিন, অনিন্দিতার দিকে আমি কখনো ছোট করব না, উনি অ্যাডমিনিস্ট্রেটর আছেন, আমি ওর সম্পর্কে বলছি না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হয় না। এটা একটা স্বায়ত্তশাসিত সংস্থা, এর নির্বাচন 5 বছর অন্তর করা উচিত, এবং মানুষ এর জন্য বিক্ষোভ করেছে, রাস্তায় নেমেছে। এটা অন্যায়, রাজ্য সরকার এটা করতে পারে না, এবং এগুলো তো করছে তৃণমূল সরকারের। এই যে একটা করে মানে কি বলবো, এটা ভালো পালক না খারাপ পালক আমি জানি না, এই যে মাথায় গোঁজা হচ্ছে পালক, গণতন্ত্র মানে না, লোকের সামনে চোখে দেখিয়ে দিল, এটা ভোট করলো না, জোর করে ভোট আটকে রাখলো। শুধু তো মানে দুর্গাপুর বলে না, বালি পৌরসভার ক্ষেত্রে একই পরিস্থিতি তৈরি হয়েছিল। ঘটনা জোর করে এমনও করেছে, জোর করে যে যার বিধানসভার MLA পদ খারিজ হয়ে যাওয়ার কথা তাকে রেখে দিল, স্পিকারের পদটাকে খাটো করছে। আমি তো ভাবতে পারি না। হাসিম আব্দুল আলিম জ্যোতিবাবুর আমি কি বলবো অন্যতম মানে সহযোগী ছিলেন, যখন জ্যোতিবাবু বিধানসভা বড় বিরোধী দলের নেতা। আমি বিধানসভার উপস্থিতিতে জ্যোতিবাবুর বক্তব্য উনি এক্সপাঞ্জ করেছেন, হাসিম আব্দুল আলিম। এই জন্য তো হাসিম আব্দুল আলিম, আর এই জন্যই জ্যোতিবাবু। এগুলো কি দৃষ্টান্ত রাখছে? আর স্পিকারের পদকে হেও করছে। এই যে আমি বললাম CAG রিপোর্ট ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে দেয় না, পার্লামেন্ট রেগুলার দিতে হয়, দিতে বাধ্য। CAG রিপোর্ট দেয় না, কেন দেয় না? বিধানসভাতে একটা রিপোর্ট দেবে না একটা সরকার? CAG রিপোর্ট দিতে বাধ্যতামূলক এটা CAG। এই যে আজকে CAG-তে ধরা পড়েছে রেগার টাকা, এখন চিৎকার করলে কি হবে? এর উত্তর দিতেই হবে একদিন না একদিন রাজ্য সরকারকে। তাহলে এই যে ধরো মঞ্চে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে, যে প্রচারগুলো হচ্ছে যে আমাদের টাকা আটকে দেওয়া হয়েছে, আমার বঞ্চনার শিকার বাংলা, এটাকে তোমরা তোমাদের মতন করে কিভাবে দেখছো? বঞ্চনার শিকার নিয়ে সরকারিয়া কমিশনে রাজ্য সরকারের রিপোর্ট যিনি রেখে গেছেন তিনি জ্যোতি বসু। সরকারিয়া কমিশন এটাই হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে যে বড় কমিশন হয়েছিল, সেখানে আমাদের বামফ্রন্টের থেকে জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী, উনি রেখেছেন সরকারিয়া কমিশনে কি কি রাজ্যের ওপরে বঞ্চনা আছে। নট দ্যাট তোমাকে কারাপশন করার জন্য টাকা দেবে। আমি নরেন্দ্র মোদীর কয়লা খনি বেসরকারীকরণ, দুর্গাপুর ইস্পাতকে না দেখা, সব আমি বিরোধিতা করব, কিন্তু আমি বলবো কখন এটা যে কেন্দ্রের টাকা হলেই তুমি হিসেব দেবে না। এই যে আজকে পুনর্বাসনের টাকাটা ফেলে রেখে দিয়েছে, কয়লা খনি এলাকার ধসের পুনর্বাসনের টাকাটা, কিন্তু চরমতম অন্যায়। সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা দিনের পর দিন ফেলে রাখলো। একই কায়দাতে ওরা 132 কোটি টাকা কুলটির জল প্রকল্পের ফেরত পাঠিয়েছে। আর একটা ড্রেনেজ স্কিম ছিল, এটা অনেকে জানে না, রানীগঞ্জ এবং আরো ছোট ছোট টাউনগুলোতে আন্ডারগ্রাউন্ড ড্রেন করার সব ব্যবস্থা হয়ে গেছিল, এই টাকাগুলো সব লোপাট হয়ে গেছে। এইটাই তো করছে এই রাজ্য সরকার, এবং এই যে ধোঁকা দিয়ে উনি মঞ্চে উঠে চিৎকার করছেন, এই চিৎকার ওর মানায় না, এটা মানায় না। এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ব্যাপার। সরকারের কালকে মুখ্যমন্ত্রী পাল্টে যাবে, প্রধানমন্ত্রী পাল্টে যাবে, কিন্তু এটা থেকে যাবে, এটা থেকে যাবে, এই রেকর্ড থেকে যাবে, এবং এই রেকর্ড উনি মুছতে পারবেন না। কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার প্রতিবাদে তোমাদের জায়গা থেকে সেরকম বড় কোনো রকম তো কোনো, আমরা তো বলছি। আর একটা চিহ্নিত
চুরির বিরুদ্ধে আর কতবার একটা লোকের পিছনে চোর চোর করে দৌড়ানো যায় কি? প্রত্যেক দিন কি দৌড়ানো যায় একটা লোকের পিছনে? আর ভদ্রতার তো একটা ব্যাপার আছে। এবার রাস্তাঘাটে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে কি কালো পতাকা নিয়ে চোর চোর করে কেউ দৌড়াবে? আর উনি তো সেটা বুঝতে চাইছেন না। এই ভদ্রতার বিনিময়ে উনি কি করছেন? মঞ্চে উঠে বেপরোয়া গালাগালি করছেন। ওই যে ববি হাকিম এখন বলছে, আরে তুই করিসনি, তোর বাবা করেছে। এইসব বলার কোনো মানে আছে? তুমি এতদিন চালালে কর্পোরেশনটা বেপরোয়া লুট করছো। আসানসোলে লুট হচ্ছে কর্পোরেশনে, জমির পর জমি লুট হয়ে যাচ্ছে, পুকুর বোঝাই করছে, দুর্গাপুরে জমি নিয়ে কেলেঙ্কারি বেরোচ্ছে, তোমরা একটা উত্তর দিচ্ছ না। এটা চাপা থাকবে, মানুষ বুঝতে পারছে না। এর জন্যই তো ভোট ব্যাংক ইরোশন হচ্ছে। আলোচনা করলে আলোচনা শেষ হবে না একদম। এই আলোচনা শেষ, এবং এই তো সেই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতন একটার পর একটা ইস্যু চলে আসবে এবং সেটা নিয়ে আলোচনা হবে। কিন্তু আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য গেলেও মাঝখানে একটা ছোট্ট বিরতি নিতে হবে। আপনারা সঙ্গে থাকুন, আমরা আসছি বিরতির পর, আবার দেখা হবে। ধন্যবাদ।